আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে 2 লাইনের একটি উদ্দীপক। এইখানে বলেছে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বর যথাক্রমে বাংলায় পেয়েছে 5C যেটি হেক্সাডেসিমাল সংখ্যা, ইংরেজিতে পেয়েছে 123 যেটি অক্টাল সংখ্যা এবং আইসিটিতে পেয়েছে 77 যেটি দশমিক সংখ্যা। তিনটা সংখ্যা দেওয়া আছে, একটি হেক্সাডেসিমাল সংখ্যা, আরেকটি অক্টাল সংখ্যা, আর একটি দশমিক সংখ্যা। তো এই উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখন ক নংয়ে বলেছি ইউনিভার্সাল গেট কি। তো ইউনিভার্সাল হচ্ছে সার্বজনীন গেট, তাই না? সার্বজনীন গেট, নন গেট, ন্যান গেট এবং নর গেট, এই দুটো হচ্ছে সার্বজনীন গেট। তো আমরা যদি এই সংজ্ঞা লিখি তো এইভাবে লিখতে পারি। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। যে সকল গেটের সাহায্যে মৌলিক গেটসমূহ সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ মৌলিক গেট সহ অন্যান্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায় এই সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেটের মাধ্যমে। তো ইউনিভার্সাল গেট সাধারণত এই দুই ধরনের, যথাক্রমে একটি হচ্ছে ন্যান গেট আর একটি হচ্ছে নর গেট। এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারি। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছিল? খ নম্বরে বলেছে 17 পরের সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। 17 এর সাথে 1 যোগ করলে পরের সংখ্যাটি হয়। এখন 17 সাথে 1 যোগ করলে 18 যেটি দশমিক সংখ্যা, তাই না? কিন্তু 17 সাথে 1 যোগ করলে 20 হবে অক্টাল পদ্ধতিতে। কিভাবে হবে সেটা আমরা এখন দেখব। যাই খ নম্বরের সমাধানের চেষ্টা করি। তো এইভাবে লিখতে পারি। এই যে উত্তর খ, অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 17 এর পরের সংখ্যাটি 20 হবে। কিভাবে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। কার সাথে যোগ করব? 17 সাথে। 17 আগে লিখলাম, যেমন 17 লিখে নিলাম। এর সাথে পরের সংখ্যাটি নির্ণয় করতে হলে, এই পরের সংখ্যাটি নির্ণয় করতে হলে 1 যোগ করব। তো 7 আর 1 যোগ করে 8, কিন্তু 8 সংখ্যাটা এখানে লেখা যাবে না, কারণ হচ্ছে 8 সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে নাই। অক্টালের যে 8টা প্রতীক 0 থেকে 7 পর্যন্ত। তাহলে কি করব? এই যে 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করব। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগফল যদি 8 বা তার বেশি হয় তাহলে সেখান থেকে 8 বিয়োগ করব। তাহলে 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করে 0 হয়, 0 বসবে, হাতে থাকবে 1। এখন ওই যে 8 একবার বিয়োগ করেছে, 1 হাতে থাকবে, সে হাতের 1 আর এই 1 যোগ করে 2। তাহলে আমরা দেখলাম যোগ করলে পরের সংখ্যাটি 20 হচ্ছে অক্টাল পদ্ধতিতে। 2 মার্কসের যেহেতু প্রশ্ন, আর একটু ব্যাখ্যা দিতে পারি এইভাবে। অর্থাৎ অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের সময় 8 যোগফল 8 হলে 0 বসবে এবং হাতে থাকবে 1, যা পরের সংখ্যার সাথে যোগ করতে হয়। অক্টাল সংখ্যার যোগফল পদ্ধতির নিয়ম হচ্ছে যে অক্টাল সংখ্যার যোগফল যদি 8 হয় তাহলে 8 0 বসে। কীভাবে? যে 8 থেকে 8 বিয়োগ করে 0, হাতে থাকে 1, সেই 1 পরের সংখ্যার সাথে যোগ হবে। মানে কি? পরের সংখ্যার সাথে যোগ করলাম। এখানে কি করলাম সেটা এখানে লিখে দিলাম। তো খ নম্বরের পরে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। গ নম্বরে কি বলেছে? গ নম্বরে বলেছে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ছিল 123 যেটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা হতে হেক্সাডেসিমেল করতে হবে। এখন অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না, তো মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি বা দশমিকের মাধ্যমে করতে পারি। তো বাইনারি পদ্ধতিতে করা সহজ এবং বাইনারির মাধ্যমে বিভিন্ন বইতে, ম্যাক্সিমাম বইতে সমাধান করেছে। তো আমরা গ নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করব। গ নম্বরের উত্তরে প্রথমে আমরা লিখে নিব উত্তর গ, ইংরেজি বিষয়ের 123 যেটি অক্টাল সংখ্যা, এর হেক্সাডেসিমেল নির্ণয় করতে হবে। তো আবারও বলছি একটি বিষয়, সেটা হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল এর রূপান্তর করা যায় না। তাহলে কি করব? প্রথমে এই অক্টাল সংখ্যাটি কিন্তু লিখে নিব 1
2 3 এখানে লিখে নিলাম। এরপরে কি করব, এগুলো সমকক্ষ 3 বিট করে বাইনারি মান বসাবো, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তো 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। 421 এই কোড ধরে করতে পারি। এই কোড ধরে যদি 1-এর মান বের করি, তাহলে এখানে 1 সবার শেষে আছে, সেই জন্য 1 যেখানে আছে সেখানে 1 হবে, আর প্রথম দুইটা 0 হবে, আর 1 যেখানে আছে সেখানে 1 হবে। এই 0 0 1 1-এর নিচে লিখব। এবার 2-এর মান কত হবে? 2 মাঝখানে আছে, তো 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলা 0। 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলা 0। এটা হচ্ছে 2-এর বাইনারি, 2-এর নিচে লিখলাম। এবার 3-এর মান কত হবে? 3 সংখ্যাটি কিন্তু এখানে নাই, তাহলে দেখব নাই, ঠিক আছে, কিন্তু কোনটা কোনটা যোগ করে 3 হয়? 2 আর 1 যোগ করে কিন্তু 3 হয়, তাই না? তাহলে 4 যোগ করার দরকার নেই, 4-এর পরিবর্তে 0। 2 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1, কারণ এই দুটো যোগ করে যেহেতু 3 হচ্ছে। তো এইটা হচ্ছে 3-এর বাইনারি মান, 3-এর নিচে লিখব। এবারে আমরা এখান থেকে বাইনারি মান পেলাম, তাই না? এই বাইনারি হতে এখন হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। তো এখানে আমরা একটা কথা লিখে নিতে পারি, উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ। এবার এই বাইনারি হতে যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে হেক্সাডেসিমেল কিন্তু 4 বিটের কোড, হেক্সাডেসিমেল 4 বিটের কোড। সেই জন্য ডান থেকে বাম দিকে আমরা 4টা বিটে ভাগ করব। যেমন এখানে 1 2 3 4, এখানে এই যে 1 2 3 4, এই 4টা বিট আগে লিখব। তারপরে এই 4টা বিট 1 2 3 4 এই পর্যন্ত। আর একটা 0 বাকি থাকে, 0 লিখলেও হয়, না লিখলেও হয়। যদি লিখি তাহলে বাম পাশে আরও 3টে 0 দিয়ে 4টে 0 তৈরি করে নিতে হবে। এখানে লিখলাম, কারণ 0-এর পরিবর্তে যদি 1 থাকতো তাহলে কি করতাম? 1 এখানে লিখতাম, লিখে আরও 3টে 0 দিয়ে 4 বিট তৈরি করে নিতাম, তাই না? সেজন্য আমি লিখলাম বোঝানোর জন্য, না একটু না লিখলে সমস্যা হতো না, কারণ বামে 0-এর কোনো মূল্য নাই। তো যাই হোক, আমরা এই 4টা এখানে লিখেছি, এই 4টা এখানে লিখেছি, আর একটা 0 বাকি থাকে এখানে লিখেছি। 0-এর বাম পাশে আরও 3টে 0 দিয়ে 4টে 0 তৈরি করেছি, 4 বিট তৈরি করেছি। এবার এগুলোর সমকক্ষ আমরা এখানে হেক্সাডেসিমেল মান লিখব। এখন হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা এখানে 3 বিটের জন্য 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 3 এই পর্যন্ত লিখেছি। আর যদি 4 বিট হয় তাহলে হবে 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4 4-এর দ্বিগুণ 8, ডাবল ডাবল হতে হতে আসবে। কেন ডাবল হয় ইতিপূর্বে আলোচনা করেছে, যে 2-এর উপরে বেস 0, 2 টু দি পাওয়ার বেস 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এইভাবে বের করতে হয়। ইতিপূর্বে দেখিয়েছি আমি কীভাবে এটার উৎপত্তি হয়। তো যাই হোক, আজকে আমি সময় সেভ করার জন্য বলছি না। 4 বিট যখন হবে তখন এখানে 8 পর্যন্ত আসবে, অর্থাৎ এ পাশে 8 আমি লিখছি, এখানে লিখে দেখাচ্ছি বাম দিকে। এই যে 1 1-এর দ্বিগুণ 2 2-এর দ্বিগুণ 4 4-এর দ্বিগুণ 8, অর্থাৎ 8421 এই কোড ধরে 4 বিটের সমকক্ষ এখানে হেক্সাডেসিমেল মান লিখব। সবগুলোর মান যদি 0 হয়, যোগফল 0, 4 বিটের এখানে 1 বিট 0 হবে। এবার এটা যদি এটার সাথে মিলাই দেখবো 1 কোথায় কোথায় আছে, 2টা 1 আছে, 2টা 1 একটা দ্বিতীয় স্থানে, মানে কি 4 যেখানে সেখানে একটা 1 আছে, আর একটা 1 শেষে, মানে 1 যেখানে সেখানে 1 আছে। তাহলে 4 আর 1 যোগ করে 5 হবে। এবার এটা যদি এটার সাথে মিলাই, শেষের 2টা 1, তো শেষের 2টা 1 মানে কি শেষের 2টা 2 আর 1 যোগ করে 3 হবে। এবার আমরা একসাথে লিখলেই হেক্সাডেসিমেল মান পাবো। বা আমি 0 মূল্য নেই, 0 বাদ দিয়ে লিখলাম 5 3, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 16 লিখবো, কারণ হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। তো এইভাবে আমরা এই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। অর্থাৎ প্রথমে বাইনারি করব 3 বিট করে মান বসিয়ে, কারণ অক্টাল 3 বিটের কোড। আবার এই বাইনারি হতে 4 বিট করে ভাগ করে তার সমকক্ষ হেক্সাডেসিমেল মান বসালে হেক্সাডেসিমেল মান পাবো। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বারে বলেছে ইমনের 3টি বিষয়ের প্রাপ্ত নম্বরের বাইনারিতে কত হবে। বলছে ইমনের 3টা বিষয়ের মোট প্রাপ্ত নম্বর কত, আবার সেটার বাইনারি কত হবে। তাহলে এখানে একটা কাজ করা যায়, শেষের সংখ্যাটা দশমিকে আছে, আর প্রথম দুইটা একটা হেক্সাডেসিমেল একটা অক্টাল। তাহলে আমাদের 3টা যোগ করে সেই যোগফলকে যদি বাইনারি করতে চাই, এই 3টা সরাসরি যোগ করা যাবে না, কারণ 3টার বেজ 3 রকম। তাহলে কি করতে হবে,
প্রথমে এই দুইটা সংখ্যাকে আমরা দশমিকে রূপান্তর করব, দশমিক সংখ্যায়। তাহলে দশমিক সংখ্যা পাবো। তারপর এই দুইটা দশমিক সংখ্যার সাথে এটা যোগ করব, তাই মোট দশমিক সংখ্যা হবে। মোট যেটা পাবো সেটাকে আবার বাইনারি করতে হবে। অর্থাৎ আমরা অঙ্কটা 3 ধাপে করব। প্রথম ধাপে এইটাকে দশমিকে রূপান্তর করব, মানে সাধারণ সংখ্যায়। এটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, তাহলে দশমিক দশমিক যোগ করতে সুবিধা হবে। তারপর যোগফল যা হবে সেটার আবার বাইনারি করব। তো যাই সমাধান করে দেখাই। এই যে প্রথমে বাংলা বিষয়ে 5C, এটাকে দশমিক করার জন্য আমরা জানি এই সি এর দশমিক মান হচ্ছে 12। এটা একটু খেয়াল রাখবো। এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, তাই না? ডি এর মান 13, ই এর মান 14, এবং এফ এর মান 15। আর এইখানে সেজন্য সি এর মান 12 ডান দিকে একটু লিখে রাখলাম। এবার কি করব? এই দশমিকে রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 16 দ্বারা গুণ করব। যেমন 5 লিখব, 5কে ভিত্তি 16 দ্বারা গুণ করব। তারপরে আবার প্লাস দিব। সি লিখব, সিকেও ভিত্তি 16 দ্বারা গুণ করব। কিন্তু সি এর পরিবর্তে আমরা যদি 12 লিখি তাহলে অঙ্ক করা সহজ হবে। তাই সি এর পরিবর্তে 12 লিখলাম, 12কেও এই 16 দ্বারা গুণ করব। অর্থাৎ এই 5কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস সিকেও, সি এর মান 12কেও 16 দ্বারা গুণ করেছি। এবার প্রত্যেকটা 16-র উপরে পাওয়ার লিখব। এই 16-র উপরে পাওয়ার হিসাবে লিখব 0, এখানে 0, এখানে 1। এবার সরল করব। 16কে পাওয়ার 1 করে 16 হয়, তাকে 5 দিয়ে গুণ করলে 5 16 80, যোগ 16কে পাওয়ার 0 করে 1 হয়। পাওয়ার যদি 0 হয় মান কিন্তু 1, তাকে 12 দিয়ে গুণ করলে 12 1 12, 80 আর 12 92 হয়। 92 সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখলাম। তাহলে আমরা বাংলার হেক্সাডেসিমেল ছিল, সেই হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করেছি। আবার ইংরেজি বিষয়ের 123 আছে, যেটি অক্টাল, সেটাকেও আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে অক্টাল থেকে এই একই নিয়ম 8 দিয়ে গুণ হবে। তো যাই আমি করে দেখাচ্ছি, এখানে জায়গা নাই, আমি পরের পেজে দেখাচ্ছি। এই যে ইংরেজি বিষয়ের 123-এর দশমিক মান নিম্নরূপ। প্রথমে এই 1 লিখব, 1কে 8 দ্বারা গুণ করব, তারপর প্লাস দিব। 2 লিখব, 2কে এই 8 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। 3 লিখব, 3কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব। আগে যেমন 16 দ্বারা গুণ করেছি, কারণ বেজ 16 ছিল। এখন যেহেতু ভিত্তি 8, 8 দ্বারা গুণ করব প্রত্যেকটাকে, আর মাঝখানে আবার প্লাস দিব। এবার এই 8-এর উপরে পাওয়ার লিখব। এই 8 থেকে শুরু করব পাওয়ার হিসেবে 0 1 2। এবার আমরা সরল করব। 8কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 1 দিয়ে গুণ করলে 64 হবে, যোগ 8কে পাওয়ার 1 করে 8, তাকে 2 দিয়ে গুণ করলে 16 হবে, যোগ 8কে পাওয়ার 0 করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 হবে। এবার এই সব যোগ করব। 64 আর 16, 80 আর 3 83। তো 83 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে আমরা 10 লিখেছি। তা আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল 3টা সংখ্যার মোট যোগফলকে বাইনারিতে রূপান্তর করতে। তো এখন কিন্তু আমরা 3টা সংখ্যা যোগ করতে পারবো, কারণ আমরা বাংলা বিষয়টা দশমিকে রূপান্তর করেছি, পেয়েছি 92। আবার ইংরেজি বিষয়ের দশমিক মান আমরা পেলাম কত? 83। আর আরেকটা বিষয় আছে আইসিটি, সেটার দশমিক মান মনে হয় 77 না কত যেন। তো যাই হোক, আমরা এখন 3টা যোগ করব। এই যে 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর সমান এই যে 92, বাংলায় পেয়েছিল কিছুক্ষণ আগে বের করেছি আগের পেজে, আর এই 83, আর প্রশ্নের মধ্যে দেওয়া ছিল আইসিটিতে পেয়েছে 77, সমান দিয়ে এই 252 হলো, যেটি দশমিক সংখ্যা। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল মোট যোগফলের বাইনারি করতে। তো মোট যোগফল তো পেলাম 252, এখন এটাকে বাইনারি করব। তো বাইনারি করার জন্য আমরা এখানে ধরবে না, পরের পেজে যাই। বাইনারি করার জন্য এই যে 252কে যদি বাইনারি করতে চাই, 252 এখানে লিখে নিব, তারপর এখানে দাগ দেবো, নিচে দাগ দেবো, দেওয়ার পরে এখানে 2 লিখব, কারণ বাইনারির ভিত্তি 2। তাই এই 252কে বারবার 2 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব, আর ভাগশেষ শেষে লিখব। 252কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে সম্ভবত 126। তো 126 ভাগফল প্রথমে লিখলাম, আর ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। 126কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে সম্ভবত 63, প্রথমে লিখব, এবং ভাগশেষ 0 থাকবে, শেষে লিখব। ভাগশেষ কিছু না থাকলে 0 থাকে মনে করতে হবে। এখানে আবার এই 63কে 2 দ্বারা ভাগ করব, ভাগফল 31 হবে, প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থেকে যাবে, শেষে লিখব। 33কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল
15 হবে, প্রথমে লিখব। ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7 হবে, প্রথমে লিখব। ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হবে, প্রথমে লিখব। ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষ 1। এখানে একটি বিষয় বলে রাখি, 3কে 2 দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী ভুল করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখেছি শিক্ষার্থীরা এইখানে ভুল করে। তাই ভালো করে একটু খেয়াল করি, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1 আর ভাগশেষ থাকবে 1। আচ্ছা, এবার এই 1 আছে, 1কেও 2 দ্বারা ভাগ করব। এখন 1 ছোট 2 বড়, 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে এখানে 0 লিখে এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 1 1 1 1 1 1 0 0। প্রথমে যেটি লিখব সেটাকে বলা হয় MSB, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর শেষে ডান দিকে যেটি লিখব সেটাকে বলা হয় LSB, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো লিখি, উত্তর লিখি। এই যে এই 1, তারপর এই 1, এই 1, এই 1, এই 1, এই 1, এই 0, এই 0, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। তো এইভাবে আমরা মোট যোগফলকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কোন বোর্ড করাবো আমি একটু দেখে যাই। পরের ক্লাসে আমি এই যে রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।